আজকে এখানে কল্যাণীর ঋত্বিক সদনে কল্যাণী পৌরসভার পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন উপলক্ষে যে প্রসঙ্গ নেতাজি শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছে, মঞ্চে উপস্থিত রয়েছেন কল্যাণীর প্রথম নাগরিক, আমাদের সবার পরম শ্রদ্ধেয় কল্যাণী পৌরসভার সম্মানীয় পৌর প্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী। মঞ্চে আছেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার শ্রী দিব্যেন্দু শেখর দাস, নদিয়া জেলার পূর্ত কর্মাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী আমার বন্ধুবর শ্রী দেবাশিস গাঙ্গুলি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের রাজ্যের তাঁত শ্রমিক আন্দোলন এবং পৌর কর্মচারী আন্দোলনের শীর্ষ নেতা আমার অগ্রজ প্রতিম বন্ধুবর শ্রী সনৎ চক্রবর্তী তিনি আছেন, অন্যান্য অনেক নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন এবং সর্বোপরি আপনারা। আমি প্রথমেই দেশনায়ক সুভাষচন্দ্র বসুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং এই যে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালিত হয়, আমরা পালন করি, এই যে দেশনায়ক দিবস 23শে জানুয়ারির দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই দাবি বারবার উত্থাপিত হয়েছে, আপনারা জানেন অনেকেই যে এখনো 23শে জানুয়ারি জাতীয় ছুটির দিন নয়, ন্যাশনাল হলিডে নয়। আমাদের রাজ্যে এই দিনটা ছুটি থাকে, উড়িষ্যার কিছু জায়গায়, পুরো রাজ্যে নয়, কিছু ছুটি আছে, এটা ন্যাশনাল হলিডের দিন নয়। তো স্বাভাবিকভাবে এই দেশনায়ক দিবসের দাবি, দেশনায়ক এই কথাটা, নেতাজিকে দেশনায়ক সম্বোধন করেছিলেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আসবো সেই প্রসঙ্গে পরে। আমি আমার আলোচনাটা মূলত, আমি এখানে দর্শকদের কম্পোজিশন দেখার পর যা বলবো ভেবেছিলাম কিছুটা ডিভিয়েট করেছি, যে আমি চাই যেহেতু অনেক মানুষ এখানে আছেন, আমরা এই যে যিনি বলছিলেন রানাবাবু সঞ্চালনা করছেন, তিনি মহানিষ্ক্রমণের কথা বলছেন, দ্য গ্রেট এস্কেপ। গৃহবন্দী অবস্থায় তিনি এলগিন রোডের বাড়িতে রয়েছেন, সর্বক্ষণ পাহারার মধ্যে রয়েছেন, বাড়ির বাইরে পুলিশ রয়েছে, ভেতরে দরবারি বলে বিখ্যাত চরিত্র কলকাতা পুলিশের, ব্রিটিশ অফিসারদের অত্যন্ত বিশ্বস্ত একজন কনস্টেবল, এই দরবারিকে সুভাষ বোসদের এলগিন রোডের বাড়ির ভেতরেই, দরবারি প্রায় বেরোতেন না, বাড়ির ভেতরেই থাকতেন। তো হঠাৎ করে ব্রিটিশ লালবাজারে খবর পৌঁছলো পুলিশের সদর দপ্তরে যে সুভাষ বসু সন্ন্যাস নেবেন ঠিক করেছেন, তিনি মৌনব্রত পালন করছেন, দিনে একবার খাবেন, কারুর সঙ্গে কথা বলবেন না, কারুর মুখ দেখবেন না, তার ঘরে তার খাবার পৌঁছে দেওয়া হবে। লালবাজারে পুলিশের অফিসাররা তারা কয়েকজন একটু প্রমাদ গুনলেন, বললেন যে এর মধ্যে অন্য কোনো ধরনের কোনো বিষয় রয়েছে, যা কিছু আসছে সমস্তটাই ইন্টারসেপ্ট করতে হবে, যে কোনো চিঠি পত্র, কোনো তার, টেলিগ্রাম বা উনি কাউকে কিছু পাঠাচ্ছেন, এগুলো সবটাই ইন্টারসেপ্ট করবার ব্যবস্থা করতে হবে। কিছুদিন ইন্টারসেপ্ট করবার পর তাদের মনে হলো যে না, কোনো সমস্যা নেই, সুভাষ বসু হতাশ হয়ে ঠিক করেছেন যে তিনি হয়তো সন্ন্যাসী হয়ে যাবেন, কিন্তু তবু নজরদারিটা ঠিকঠাক রাখতে হবে, ভেতরে দরবারি তার কাজ করবে এবং বাইরে পুলিশ যারা মোতায়েন ছিল তারা তাদের কাজ করবেন। আসলে এই যে সময়টা সুভাষ বসু কারোর সঙ্গে দেখা করছেন না, মৌনব্রত নিয়েছেন, কথা বলছেন না, তিনি আসলে একটা বড় প্রস্তুতি নিচ্ছিলেন এবং এটা মাথায় রাখা দরকার যে এটা 1941 সালের কথা, 40-41, সেই সময় তথ্য প্রযুক্তির সঙ্গে আজকের তথ্য প্রযুক্তির আকাশ পাতাল ফারাক রয়েছে। টেলিফোন তখন একটা অসম্ভব মহার্ঘ ব্যাপার এবং সেই টেলিফোনও মানে গোটা কলকাতায় 100টা টেলিফোনও সেই সময় নেই সব মিলিয়ে। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি যোগাযোগ কি করে করেছিলেন এটা সেই সময় দাঁড়িয়ে, এটা আজও পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু এটা একটা অসম্ভব চর্চার বিষয় যে ওই যে সময়টা তিনি এলগিন রোড থেকে বেরিয়ে প্রায় অর্ধেক পৃথিবী ঘুরে আবার এশিয়ায় আসবেন, এই গোটা যাত্রাপথের যখন সূচনা হচ্ছে, এটা গোটাটা তো প্ল্যান করা হয়েছিল, ওয়ার্কআউট করা হয়েছিল।
তিনি কিছু লোককে ফিট করেছিলেন যারা তার জন্য অপেক্ষা করছিল, একটা গোটা নেটওয়ার্ক তৈরি হয়েছিল। তো 1941 সালের জানুয়ারি মাসের 16 তারিখ তিনি ওই এলগিন রোডের বাড়ি থেকে শেষবারের জন্য বেরিয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন, একজন ইন্স্যুরেন্স এজেন্ট, মুসলমান ইন্স্যুরেন্স এজেন্ট মোহাম্মদ জিয়াউদ্দিন শিশির বোস গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। এই গাড়ি যখন পৌঁছলো শরৎ বোস তখন গোমোয় থাকেন, বিহারের গোমো, এখন ঝাড়খণ্ড। তো মোহাম্মদ জিয়াউদ্দিন সেখানে পৌঁছেছেন। শিশির বোস বলছেন যে আমার সঙ্গে একজন মুসলমান এজেন্ট এসেছেন। তো সেটা শুনে পরিবারের মহিলারা তারা এনামেলের থালা এবং বাটিতে এবং গেলাসে মোহাম্মদ জিয়াউদ্দিনকে খেতে দিয়েছে। মোহাম্মদ জিয়াউদ্দিন খেয়েছেন, অপেক্ষা করেছেন। তারপর শরৎবাবু বাড়ি ফেরার পর তার সঙ্গে দেখা করে যখন বেরোবেন, তখন তার আগে এটা তিনি বলছেন যে আমি গোটা দিন এটা করেছি এটা বোঝার জন্য, যদি আমার নিজের লোকেরা আমায় চিনতে না পারে তাহলে আমার ডিসগাইজটা, আমার ছদ্মবেশটা একদম ঠিক আছে। তো মোহাম্মদ জিয়াউদ্দিন গোমো থেকে ট্রেনে উঠেছিলেন কালকা মেলে। ওই স্টেশনটার নাম এখন সুভাষ বোসের নামে, গোমো জংশন। এই ট্রেন পৌঁছেছিল নতুন দিল্লিতে, এই পুরনো দিল্লিতে, কালকা মেল। তিনি রাত্রিবেলা পৌঁছলেন পুরনো দিল্লিতে। ঘন্টা দেড়েকের ব্যবধানে পুরনো দিল্লি থেকে পেশোয়ার যাওয়ার জন্য, পাকিস্তানের পেশোয়ার, তখন ভারতবর্ষের পেশোয়ার, ব্রিটিশ ইন্ডিয়ার পেশোয়ার, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার মেল ছাড়তো পুরনো দিল্লি থেকে রাত্রিবেলা পেশোয়ার পর্যন্ত যাওয়ার জন্য। এবার এই যে তিনি কবে যাবেন এটা তো জানা নেই, কিন্তু স্টেশনে একজন লোক প্রতিদিন আসছেন, আকবর শাহ, যিনি অপেক্ষা করছেন। এই আকবর শাহ, তার সঙ্গে সুভাষচন্দ্র তখন তার নিজের রাজনৈতিক দল তৈরি করে ফেলেছেন। এই আকবর শাহরা ওখানে কীর্তি কিষান পার্টি বলে একটা পার্টি ছিল ওই জায়গায়, আমি যে জায়গার কথা বলছি, পেশোয়ার, আজকের পাকিস্তান। তো এই আকবর শাহ প্রতিদিন, তার আগে 4 দিন এসেছেন স্টেশনে, এবার প্রতিদিন স্টেশনে আসছেন। আকবর শাহ নিজেও কিছুটা চিন্তিত হচ্ছেন এই কারণে, কারণ তিনি লোকেট হয়ে যাবেন। পুলিশ তাকে, একটা লোক হঠাৎ করে রোজ আসছে এবং তারপর নির্দিষ্ট সময় ফ্রন্টিয়ার মেল এলো, ফ্রন্টিয়ার মেল চলে গেল, আর তারপর টাঙ্গায় উঠে কোথাও একটা চলে যাচ্ছেন। আকবর শাহ তখন প্রমাদ গুনছেন। 5ম দিন, 4 দিন পরপর সুভাষ বসু নামেননি। 5ম দিন এই মোহাম্মদ জিয়াউদ্দিন, তিনি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার মেল থেকে নামলেন পেশোয়ারে। টাঙ্গা আকবর শাহ তাকে রেকগনাইজ করতে পেরেছেন, কিছুটা ধারণা ছিল ছদ্মবেশ কি ধরনের হবে, আগাম ইনফরমেশন ছিল। তো তাকে নিয়ে আকবর শাহ, আসলে 2 জন লোক, তারা এই গোটাটা, আমরা হয়তো অনেকেই তাদের নাম জানি না। একজন অবশ্যই আকবর শাহ এবং আরেকজনের নাম ভগতরাম তলোয়ার। তারা সুভাষ বসুর পক্ষে, সুভাষ বসু সেই হেল্পগুলো নিয়েছিলেন, ভগতরাম তলোয়ারদের অ্যাপয়েন্ট করা হয়েছিল। এবার কিন্তু সুভাষ বসুর ধারণা ছিল না, সুভাষ বসুর উদ্দেশ্য ছিল তিনি দিল্লি থেকে কাবুল পৌঁছবেন, পেশোয়ার হয়ে কাবুল অবধি যাবেন, আফগানিস্তানের রাজধানী। কাবুলে তিনি সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে যাবেন সোভিয়েতের সাহায্য চাইবার জন্য ভারতবর্ষের স্বাধীনতার লড়াইয়ে। কিন্তু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের টালমাটাল পরিস্থিতি পৃথিবী জুড়ে, হিটলার সোভিয়েত আক্রমণের প্রস্তুতি গ্রহণ করছেন। তো তিনি সেখানে পৌঁছলেন। পৌঁছাবার পর, এবং এই যে পৌঁছানোর রাস্তাটা, সেটা ছিল ভয়ঙ্কর, কারণ ওই জায়গাটা কারণ তখন খবর হয়ে গেছে যে সুভাষ বসু পালিয়ে গিয়েছেন, বাড়ি থেকে চলে গিয়েছেন, যার ফলে ব্রিটিশ পুলিশ প্রচুর পরিমাণে বাড়ানো হয়েছে। এবং ওই জায়গাটায় যারা থাকেন তাদের পাশতুন বলে। আফগানিস্তানের ওই জায়গাটা যে মানুষরা থাকেন, এবার তাদের নির্দিষ্ট একটা ভাষা রয়েছে, নির্দিষ্ট একটা কথা বলার ভঙ্গিমা রয়েছে, একটা আদব কায়দা রয়েছে। এবার সুভাষ বসু 2 দিন চেষ্টা করার পর এই আকবর শাহ এবং ভগতরাম বলছেন যে এটা হবে না, আপনি পারবেন না, ধরা পড়ে যাবেন। তাহলে একমাত্র উপায় হচ্ছে, আপনি যদি বোবা এবং কালা হন তাহলে আপনার কথা বলবার কোনো সুযোগ নেই, আপনাকে শুধু আমাদের আদব কায়দাগুলো একটু দেখে নিতে হবে পাস্তুনদের। এবং ঘটনাচক্রে যাত্রাপথে 2বার তাকে দাঁড় করানো হয়েছিল। একটা চেকপোস্টে আফগান এক ভদ্রলোক যারা ব্রিটিশ পুলিশে কাজ করতেন, সেই রয়্যাল এয়ার সৈন্যবাহিনীর, তাদের একজনের কিছুটা সন্দেহ হয়, তিনি অনেকক্ষণ ধরে সুভাষ বোসের জিপ নিয়ে টানাটানি করেন। কিন্তু তারপর তারও মনে হয় না লোকটা সত্যিই বোবা।
কানেও শুনতে পায় না, লোকটাকে এক মাজার শরীফে নিয়ে যাচ্ছেন। মাজার শরীফে নিয়ে যাওয়া হচ্ছে, এই ভগতরাম তলোয়ার তিনি নিয়ে যাচ্ছিলেন। তিনি যেহেতু ওই জায়গার লোক, তিনি ধর্মে হিন্দু হওয়া সত্ত্বেও তিনি পাশতু সংস্কৃতির সঙ্গে ওয়াকিবহাল ছিলেন, এবং তিনি বলেছিলেন পুলিশকে যে আমার মামা, তার কথা বন্ধ হয়ে গেছে, আমরা মাজারে যাচ্ছি, সেই মাজারে দোয়া করতে যাচ্ছি যাতে তিনি তার বাকশক্তি ফিরে পান, যাতে তিনি শুনতে পান। এই করে সুভাষ বসু কাবুলে পৌঁছন। কিন্তু কাবুলে পৌঁছাবার পরও ভগতরাম তলোয়ার সোভিয়েতের এজেন্ট হওয়া সত্ত্বেও প্রায় উনি 16 তারিখ জানুয়ারি মাসের যাত্রা শুরু করেছিলেন কলকাতা থেকে। 25 তারিখ, যখন জানুয়ারি মাসের 25 তারিখ, আর খবর যেহেতু ছড়িয়ে গেছে যে উনি পালিয়ে গিয়েছেন, বিভিন্ন জায়গায় বর্ডারগুলো সিল হচ্ছে, 25 তারিখ অবধি ভগতরাম তলোয়ার কোনো ব্যবস্থা করতে পারেননি সোভিয়েত ইউনিয়নের দূতাবাসে কোনো অ্যাপয়েন্টমেন্টের। এই যে উনি সোভিয়েত ইউনিয়নের সঙ্গেই উনি দেখা করতে চান স্টালিনের সঙ্গে, স্টালিনের সঙ্গে মিটিং করবার জন্যই কাবুল গেছেন, কিন্তু মানে দেশপ্রেম যেহেতু তার প্রায়োরিটি, স্বাভাবিকভাবে তিনি অসহিষ্ণু হয়ে পড়েছেন যে আমার পক্ষে আর ওয়েট করা সম্ভব নয়। মনের মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে। একটা খবর এসেছে যে ইটালিয়ান এম্বাসিতে একটা যোগাযোগ স্থাপন করা গেছে। ইটালিয়ানরা সুভাষ বোসকে স্পেস দিতে তৈরি রয়েছে। এখন ইটালি তখন হচ্ছে অ্যাক্সিস পাওয়ার, অক্ষ শক্তি, জার্মানি, ইটালি এবং জাপান। অন্যদিকে মূলত সোভিয়েত ইউনিয়ন, পরবর্তীকালে সঙ্গে ইংল্যান্ড, এবং একেবারে যুদ্ধের শেষ প্রান্তে এসে মাস 6, 7 মাস, 8 মাস আগে আমেরিকা। তো উনি তারপর আর এই যে দেশপ্রেম যে প্রবল, এটাকে এইভাবেই ব্যাখ্যা করা হয় যে উনি আর মনে করলেন যে আর উনি সময় নষ্ট করতে পারবেন না। উনি 26শে জানুয়ারি উনি ইটালির কনসুলেটে গেলেন, এবং ইটালির কনসুলেট ওনাকে একটা ইটালিয়ান পাসপোর্ট দিল। সুভাষ বসু হয়েছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। ইটালির কনসুলেটে গিয়ে ইটালিয়ান একজন নাগরিক হলেন, নাম হলো কাউন্ট অরল্যান্ডো মাজ্জোতা। একজন ইতালীয় নাগরিক, তার পাসপোর্ট ইতালি দিল। সুভাষ বোস কাউন্ট অরল্যান্ডো মাজ্জোতা হিসেবে আফগানিস্তানের কাবুল থেকে মস্কো গেলেন, মস্কো থেকে প্লেনে করে রোম গেলেন, এবং রোমে একটা প্রাইমারি মিটিং হলো। রোম থেকে তাকে বার্লিন পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। বার্লিনে গিয়ে তিনি হিটলারের পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিবেনট্রপের সঙ্গে একটা মিটিং করলেন, এবং প্রাইমারিলি মানে যেহেতু জার্মানিও জানতো যে সুভাষ বোসের প্রাইমারি ইনক্লাইনেশন সোভিয়েতে যাওয়া, সেই জন্য সুভাষ বোস তাদের কাছে একটা প্রাইস ক্যাচ ছিল। তো জার্মানরা ঠিক করলো যে, জার্মানরা একটা প্রস্তাব দিল যে আমাদের যারা প্রিজনার্স অফ ওয়ার রয়েছে, পিওডাব্লিউ, তার মধ্যে যারা ভারতীয় রয়েছে, আপনি যদি তাদের নিয়ে হচ্ছে কোনো লিজিয়ান খাড়া করতে চান, সৈন্যবাহিনী তৈরি করতে চান, আমাদের কোনো আপত্তি নেই। এবং জার্মানরা যে একটা বড় সুযোগ ওনাকে করে দিল সেই সময় জোয়াকিম ভন রিবেনট্রপের সঙ্গে মিটিং এর পর জার্মানি স্পন্সর করলো আজাদ হিন্দ রেডিও। এটা বার্লিন থেকে হচ্ছে প্রথম প্রচারিত হওয়া শুরু হলো, এবং সেই সময় রেডিও একটা বিশেষ, মানে আজও রেডিও গুরুত্বপূর্ণ মাধ্যম। আমি নীলিমেশদার থেকে শুনছিলাম, নিশ্চিতভাবে এই বিষয়টা পার্লামেন্টে আমায় তুলতেই হবে, যে আমাদের আকাশবাণী কেন্দ্রীয় সরকারের অধীনস্থ এই খেলায়, ফুটবল এবং ক্রিকেটে নাকি মানে বাংলা কমেন্ট্রি বন্ধ করে দিয়েছে। আসলে আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই। যে রবিচন্দ্র অশ্বিন মৌচাকে ঢিল মেরেছেন, এর মধ্যে কোনো জাতীয় ভাষা নেই। আমাদের দেশের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, কোনো রাষ্ট্রভাষা নেই। 22টা ভাষা, সবকটা ভাষাই হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সবার হচ্ছে সমান অধিকার। অথচ একটা নির্দিষ্ট ভাষাকে বাড়তি গুরুত্ব দেওয়ার জন্য অন্য যে অফিসিয়াল ভাষা, সরকারি ভাষা, সেগুলোকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত কেন্দ্রীয় স্তরে চলছে। যাই হোক, এই রেডিও সেই সময় একটা গুরুত্বপূর্ণ সাধন ছিল। আজাদ হিন্দ রেডিও সুভাষ বোসের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এবং এই আজাদ হিন্দ রেডিও জার্মানিতে যারা প্রিজনার্স অফ ওয়ার ছিলেন, তাদের মধ্যে যারা ভারতীয়, তাদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এবং তিনি বাহিনী তৈরি করা শুরু করলেন। 1941 থেকে 1943 এই সময়কালটা সুভাষ বোস বার্লিনে ছিলেন। কিন্তু এই বার্লিনে থাকা, উনি আগেও বার্লিনে গেছেন। 1934 সালে তিনি যখন বার্লিনে যান, ইউরোপে যান, সেই সময়
এমিলি শ্যাঙ্কেলের সঙ্গে তার আলাপ হয়, অস্ট্রিয়ান এক ভদ্রমহিলা, তার পার্সোনাল সেক্রেটারি। 1937 সালে একটা খুব ঘরোয়া অনুষ্ঠানে তিনি এমিলি শ্যাঙ্কেলকে বিয়ে করেন, এবং এই পরে আবার যখন 41 সালে গেছেন তিনি, সেই সময় জার্মানির পরিস্থিতি কিন্তু অন্যরকম। পার্জিং শুরু হয়েছে ইহুদিদের, আইনস্টাইন পর্যন্ত দেশ ছেড়ে চলে গেছেন অন্যত্র, চার্লি চ্যাপলিন, সবাই আক্রান্ত গোটা দেশ জুড়ে। মানে তখন হিটলার মানব সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, এবং পার্জিং হচ্ছে যে মানে সমস্ত ইহুদিদের গ্যাস চেম্বারের মধ্যে পুড়ে হত্যা করা, এবং শ্বেতকায় মানে ব্লাডের যাতে মিক্সিং না হয়, কোনো অসবর্ণ বিবাহ, মানে কোনো শ্বেতকায় মহিলা বা পুরুষ পিওর ইউরোপিয়ান ডিসেন্টের, পিওর এরিয়ান ডিসেন্টের, হিটলারের এই ধারণা ছিল, হিটলার এই ধারণা তখন কার্যকর করছেন যে এরকম ধরনের বিয়ে হলেও সেটাকে হিটলার কোনোভাবেই মানবেন না। যে কারণে সুভাষ বোস সেই সময় তাকে গোপনীয়তা অবলম্বন করতে হয়, কারণ সেই সময় জার্মানি জুড়ে এই ধরনের, এবং যে ঠ্যাঙাড়ে বাহিনী ছিল হিটলারের, গেস্টাপো হতে পারে, এসএস হতে পারে, ব্ল্যাক শার্ট হতে পারে, ব্রাউন শার্ট হতে পারে, এই ঠ্যাঙাড়ে বাহিনী এরম ভাবে আর হত্যালীলা চলছে, ইহুদিদের ট্রেনে চাপানো হচ্ছে, গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হচ্ছে, একের পর এক কনসেন্ট্রেশন ক্যাম্পে ইহুদিদের লক্ষ লক্ষ ইহুদি নিধন চলছে, এবং সুভাষ বোস ফ্রাস্ট্রেটেড হতে শুরু করেছেন, কারণ হিটলার সুভাষ বোসকে ব্যবহার করতে চাইছেন জার্মানির স্বার্থে। কিন্তু যে প্রতিশ্রুতিগুলো রিবেনট্রপ দিয়েছিলেন কোনোটাই কার্যকরী হচ্ছে না। সেনাবাহিনী তৈরি হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হয়েছে, আইএনএ, কিন্তু তার যে প্যাসেজ হবে, তার যে আক্রমণ হবে, তার যে পরিকল্পনা হবে, এবং এই করতে করতে হিটলার ততদিনে সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করেছেন, হিটলারের ট্যাঙ্কগুলো সোভিয়েতের ভূখণ্ডে ঢুকে পড়েছে। সুভাষ বোস এটা নিয়ে আশঙ্কিত, এবং তারপর যখন পিছুয়াটা শুরু করলেন হিটলার, সোভিয়েত ইউনিয়নের লাল ফৌজের প্রবল আক্রমণে হিটলার যখন জর্জরিত, যখন এই ব্লিটজক্রিগ ব্যর্থ হয়েছে এবং জার্মান বাহিনী পিছু হটতে শুরু করেছে, সুভাষ বোস তখন প্রমাদ গুনলেন, এবং কিছুটা গোপনে, মানে হিটলারের সঙ্গে ওনার সাক্ষাৎকার হয়, ওনার হিটলারের সঙ্গে যে মিটিং হয়েছিল, সেই মিটিং 1942 সালে, উনি 41-এ গেছিলেন। হিটলার প্রথম ওনাকে দেখা করার সুযোগ দেন 42-এ। দীর্ঘ সময় উনি অন্য অফিসারদের মিট করেছেন, হিটলারকে মিট করতে পারেননি। 1942 সালে হিটলারকে উনি মিট করেন, কিন্তু 43-এ উনি ঠিক করলেন যে এখানে থাকলে উনি যে কাজের জন্য এসেছেন, দেশ ছেড়েছেন, সেই কাজ একবর্ণ এগোবে না। উনি একটা অসম্ভব রকমের ঝুঁকি নেন, কারণ তখন সমুদ্রের যে লড়াই, সমুদ্রের লড়াইয়ে সোভিয়েত এবং রয়্যাল যে নেভি ব্রিটিশদের সমুদ্রের দখলগুলো, একটা খুব বিখ্যাত সিনেমা আছে, যারা দেখেছেন জানেন হয়তো, গানস অফ নাভারুন। পুরোটা সত্যি নয়, কিন্তু মানে প্রায় 80% সত্যি ঘটনার উপর অবলম্বনে। তখন ওই সমুদ্রের দখল ইতিমধ্যেই লাল ফৌজ এবং রয়্যাল ব্রিটিশ নেভি তারা দখল করতে শুরু করেছে। 100টা জার্মান সাবমেরিন হচ্ছে সমুদ্রের নিচে গেলে, 90টা সাবমেরিন নিচেই থাকছে, মাত্র 10টা হচ্ছে সার্ভাইভ করতে পারছে, এরকম একটা পরিস্থিতিতে। কারণ তিনি তখন বুঝছেন যে বিরাট ওখানে থাকলে সমস্যা হবে। এবার জার্মানরা, উনি একটা ব্যবস্থা করেছেন, একটা জার্মান ইউবোট, সাবমেরিনকে ইউবোট বলা হয়, তো একটা ইউবোট, কিন্তু 45 দিন লাগবে, এবং বলছে জার্মানি বলছে আমরা আপনাকে জাপান অব্দি দিতে পারবো না, আপনাকে আমরা কেপ অফ গুড হোপ সাউথ আফ্রিকার নিচ দিয়ে হয়ে মাদাগাস্কার পর্যন্ত গিয়ে আপনার জাপানিদের আপনি যদি ব্যবস্থা করতে পারেন সেই অব্দি আমরা পৌঁছে দেবো। উনি এবং আবিদ হোসেন, এরা দুজনে 45 দিন, এবং সেটা এতই ভয়ানক ছিল, মুহুর্মুহু টর্পেডো নিক্ষেপ করা হচ্ছে, ডেপথ চার্জ করা হচ্ছে। 45 দিন উনি ওইভাবে যাত্রা করেন, যাত্রা করে তারপর একটা, এই যে সাবমেরিনে ছিলেন, জার্মান সাবমেরিনগুলোকে U-180 বলতো, তারপর একটা জাপানি সাবমেরিনে উনি উঠলেন, জাপানি সাবমেরিনে ওনাকে ট্রান্সফার করা হলো I-29, এবং তিনি জাপানে পৌঁছলেন। এবার পৌঁছাবার পর তারপর তার যে সৈন্যবাহিনী, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এশিয়ার ভূখণ্ডে সেই সৈন্যবাহিনী, আমি সেই ইতিহাসগুলোর মধ্যে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে। উনি তারপর এই যে সাহায্য নিয়ে, জাপানিদের সাহায্য নিয়ে অবশ্যই মণিপুরের দিকে অগ্রসর হলেন, এবং আপনারা জানেন যে ময়রাঙে প্রথম এই ত্রিবর্ণ পতাকা সুভাষ বোস মণিপুরে উত্তোলন করেছিলেন ময়রাং পর্যন্ত। কিন্তু এই সময়কালেই এই যুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আইএনএ,
এই আইএনের পরাজয় ঘটতে শুরু করলো। ব্রিটিশ রিইনফোর্সমেন্ট অত্যন্ত শক্তিশালী হলো এবং খুবই মানে বড় লড়াইগুলোতে ব্রিটিশরা তখন এগোতে শুরু করেছে। সুভাষ বসু ঠিক করলেন যে সৈন্যবাহিনীকে আর যাতে ক্ষয়ক্ষতি না হয় বার্মা পর্যন্ত পিছিয়ে যাবেন। তিনি বার্মা পর্যন্ত পিছিয়ে গেলেন। কিন্তু এই অবস্থায় তারপর জাপান আত্মসমর্পণ করলো। হিটলার যখন আর বুঝলেন যেন কোনো উপায় নেই, সভ্যতার সব থেকে বড় শত্রু, তিনি একটা বাংকারের মধ্যে একটা 303 রিভলভার থেকে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন, যাতে লাল ফৌজ তাকে ধরতে না পারে। কারণ লাল ফৌজ তখন 4 কিলোমিটারের মধ্যে লাল ফৌজের পদধ্বনি শোনা যাচ্ছে। আর বেনিতো মুসোলিনি, আরেকজন স্বৈর শাসক, ইতালির কোমো শহরে পালিয়ে যাচ্ছিলেন ক্লারা পেতাচি তার গার্লফ্রেন্ডকে নিয়ে। এদের দুজনকে কোমো শহরে ইতালির জনগণ ধরে মেরে মিলানে টাঙিয়ে দিয়েছিল। উল্টো করে টাঙানো ছিল মৃতদেহ। আপনি ইন্টারনেটে সার্চ দিলে সেই ছবি দেখতে পাওয়া যায়। উল্টো করে মৃতদেহ টাঙানো রয়েছে, কাতারে কাতারে লোক এসে ঢিল ছুটছে সেই মৃতদেহের ওপর। এবং যখন জাপান আত্মসমর্পণ করলো, তখন শেষ 17ই আগস্ট 1945। এবং তখন সুভাষ বসু স্বাভাবিকভাবেই, অক্ষশক্তি যেহেতু পরাজিত হয়েছে, ব্রিটিশরা তখন আরো তৎপর। সুভাষ বসু 1945 সালের 17ই আগস্ট সাইগন থেকে, তার শেষ যে ফুটেজ, যে সাইগন থেকে তিনি একটা প্লেনে উঠলেন এবং 23শে আগস্ট, এটাই একমাত্র অফিসিয়াল, রয়টার্স সংবাদ সংস্থা রয়টার্স 23শে আগস্ট 1945 অ্যানাউন্স করেছিল যে বিমান দুর্ঘটনায় সুভাষ বসুর মৃত্যু ঘটেছে। এবং সেই চিতাভস্ম যে নিয়ে বিতর্ক রয়েছে, রেনকোজির মন্দিরে জাপানে তা রয়েছে। আমরা জানি না, সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছে যে দাঁত ডিস্ট্রয় হয় না, দাঁত থেকে যায়, ওখানেও আছে। এবং সুভাষ বোসের পরিবার, স্বয়ং কন্যা যেখানে জীবিত, এবং তিনি বারবারই দাবি তুলেছেন ডিএনএ পরীক্ষার। যেহেতু সেই চিতাভস্মের মধ্যে দাঁত রয়েছে, ডিএনএ পরীক্ষার কোনো সমস্যা নেই। এবং আমি এই গোটা ঘটনাটা বলবার আমার একটাই কারণ, যে একটু যদি ম্যাপটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যে কলকাতা থেকে একটা লোক বেরোলো, দুর্ধর্ষ ব্রিটিশদের চোখে পদে পদে ধুলো দিয়ে গাড়ি করে এতগুলো জায়গা চেক পয়েন্ট পেরিয়ে গোমো অব্দি গেল, সেখান থেকে ট্রেনে করে দিল্লি, সেখান থেকে পেশোয়ার, একটা দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে কাবুল, কাবুল থেকে মস্কো, মস্কো থেকে রোম, রোম থেকে বার্লিন, বার্লিন থেকে প্রায় পৃথিবীর একটা বড় অংশ ঘুরে গোটা আফ্রিকা কভার করে, আফ্রিকার নিচ দিয়ে মাদাগাস্কার হয়ে জাপানিদের সাবমেরিনে উঠে জাপান, তারপরে সিঙ্গাপুর, রেঙ্গুন হয়ে মণিপুর পর্যন্ত, আবার তারপর বার্মায় ব্যাকট্র্যাক। একটা লোকের দেশপ্রেম কি প্রবল হলে এবং তার কমিটমেন্ট কি প্রবল হলে সেই সময় তিনি এই মনে করা হয় যে গ্রেট এস্কেপ, যত গ্রেট এস্কেপ পৃথিবীতে ঘটেছে, সুভাষ বসুর গ্রেট এস্কেপের সঙ্গে কোনোটার কোনো তুলনাই হয় না। কারণ ব্রিটিশরা সেই সময় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিলিটারি পাওয়ার। ব্রিটিশদের সূর্য অস্ত যায় না, 1898 সালে ওরা ঘোষণা করেছিল, এবং সেটা একেবারেই সঠিক ছিল। কারণ ওদের সাম্রাজ্য এতটাই বড় যে একদিকে সূর্য যখন অস্ত যেত, অন্যদিকে সূর্য তখন উঠে যেত। প্রোক্লেমেশন হয়েছিল দ্য সান নেভার সেটস ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। এত বড় সাম্রাজ্য, এত দুর্ধর্ষ সাম্রাজ্য, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাম্রাজ্য, প্রথম সাম্রাজ্য রোম সাম্রাজ্য, তারপরে ব্রিটিশদের সাম্রাজ্য। এই সুভাষ বোসের এই গোটা ঘটনাটা বলার আমার এই কারণ এটাই, যে একটা লোক, আপনি যদি এবার ম্যাপটা খুলে, আমি যে যাত্রাপথটা বললাম, আপনি ম্যাপে যদি এই কলকাতা থেকে পুরো জায়গাটা দাগ দেন, দেখবেন আপনি 52% পৃথিবীর কভার হয়ে গেছে, গোটা পৃথিবীর সার্কামফারেন্সে। একটা লোক, সমস্যা রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, কংগ্রেসের সঙ্গে তার মতবিরোধ হয়েছে, আদর্শের মতবিরোধ, তিনি লড়াই লড়ছেন, এবং তিনি এটা মনে করেছেন যে দেশের স্বাধীনতায়, তিনি মনে করছেন যে এইভাবে স্বাধীনতা আসবে, তিনি যেভাবে স্বাধীনতা আনতে চেয়েছিলেন। তো আমি এই ঘটনাটা এই কারণে বললাম যে আসলে উনি যখন স্কুলে পড়েন, উনি যখন কটকে রাভেনশ স্কুলে পড়েন, মানুষের ওপর তো মানুষের প্রভাব থাকে, সেই প্রভাব খুব গভীর হয়। ওনার জীবনে যে মানুষদের প্রভাব ছিল, তাদের মধ্যে একজনের নাম না বললে অত্যন্ত অন্যায় হবে, শুধু সুভাষ বসুর ওপর নয়, আমাদের বাংলার বহু বিপ্লবীর এই ভদ্রলোকের অসীম প্রভাব এই ভদ্রলোকের ছিল। তিনি চট্টগ্রামের মানুষ ছিলেন। তিনি প্রথমে চট্টগ্রামের স্কুলে পড়াতেন, খুব ভালো শিক্ষক ছিলেন।
সেখান থেকে ঢাকায় বদলি হন। কোথাওই টিকতে তিনি পারতেন না, কারণ কয়েক বছরের মধ্যেই ব্রিটিশরা মনে করত যে ছাত্রদের উস্কে দেওয়ার প্রবণতা রয়েছে, বদলি করে দেওয়া হতো। চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে কটক, রাভেনশা কলেজিয়েট স্কুলের হেডমাস্টার, সেখান থেকে বদলি হলেন কৃষ্ণনগর। কলকাতায় আরো 3টে সরকারি স্কুল রিটায়ার করেছিলেন। ভদ্রলোকের নাম বেণীমাধব দাস। বেণীমাধব দাসের প্রভাব ছিল সুভাষ বোসের ওপর প্রবল। আবিদ হোসেনের একটা নোটে পাওয়া যায় যে বেণীমাধব দাস যখন ওই স্কুলের হেডমাস্টার, ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করবার জন্যে ছাত্ররা একদিন, হোস্টেলের ছাত্ররা যারা হোস্টেলে থাকতো তারা খায়নি কেউ, সুভাষ বসুও সেখানে যোগ দিয়েছিলেন। বেণীমাধব দাসের তখন থেকে তিনি চোখে পড়েন। বেণীমাধব দাস সুভাষ বসুকে একটা ছোট ম্যাপ দিয়েছিলেন। আবিদ হোসেন, এর অন্য কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু আবিদ হোসেন বলেন এই যে গোটা মহানিষ্ক্রমণ, ওই ছোট্ট ম্যাপটার মধ্যে বেণীমাধব দাসের দেওয়া গোটাটাই পেন্সিল দিয়ে একটা গোটা যাত্রাপথ, উনি যখন, আবিদ হোসেন যেহেতু একটা বড় সময় ওনার সঙ্গে ছিলেন, যখন সেই গোটা সাবমেরিনটা মুভ করছে দীর্ঘ সময় ধরে, তো আবিদ হোসেন তার সাক্ষী। এখন এই বেণীমাধব দাস সুভাষ বসুর মতো বহু বিপ্লবীকে অনুপ্রাণিত করেছেন, প্রভাবিত করেছেন। এবং বেণীমাধব দাসের বেণীমাধব দাসের তারপর বদলি হলো স্বাভাবিকভাবে। রাভেনশা থেকে হঠাৎ করে সুভাষ বসুরা খবর পেলেন যে বেণীমাধব দাস, তাকে বদলি করে দেওয়া হয়েছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে, এই জেলায়। এবার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে তিনি যখন এলেন, সেখানেও আবার তিনিই হয়ে গেলেন নিউক্লিয়াস। ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ছাত্রদের চুম্বকের মতো আকর্ষণ করছেন। এমনকি এই এদিকে না, যারা একটু কথা বলছেন বাইরে গিয়ে বলুন, আমার এমনি কোনো সমস্যা নেই, কিন্তু এত কথা বললে অসুবিধা। এবার বেণীমাধব দাস কটকের রাভেনশা থেকে চলে এলেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। সুভাষ বসু পরবর্তীকালে ছুটিতে কৃষ্ণনগরে এসে বেশ কিছুকাল সময় কাটান এবং পলাশীর প্রান্তরে যে স্মৃতিসৌধ ছিল, এটা সুভাষ বসুর লেখায় আছে, তিনি সেখানে গেছিলেন। মানে কৃষ্ণনগরে এসে তিনি প্রথম বললেন যে পলাশী যাব, আরো 2জন বন্ধুকে নিয়ে পলাশী যাওয়ার কারণ ছিল যে তিনি সিরাজকে সম্মান জানাতে চান, বাংলার শেষ স্বাধীন নবাব। তো পলাশীতে যে স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধে সুভাষ বসু গিয়েছিলেন। এবং এই বেণীমাধব দাস, তার 2 মেয়ে ছিলেন। আমি একজনের কথা অবশ্যই না বললে অন্যায় হবে। বীণা দাসের কথা উল্লেখ না করলে 1932 সাল বীণা দাস কলকাতা ইউনিভার্সিটির কনভোকেশন, কলকাতার গভর্নর তখন হচ্ছেন স্ট্যানলি জ্যাকসন। স্ট্যানলি জ্যাকসন মানে শুধু ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিলেন না, 15,000 ফার্স্ট ক্লাস ক্রিকেটার রান ছিল। তিনি ইংল্যান্ডের হয়ে 20টা টেস্ট খেলেছিলেন, 20টা টেস্টে অলরাউন্ডার ছিলেন, 1415 রান করেছিলেন, 24টা উইকেট নিয়েছিলেন, 5টা টেস্ট সেঞ্চুরি ছিল, তার মধ্যে 4টে অ্যাশেজে। তিনি যখন ভারতবর্ষে, তিনি কনজারভেটিভ পার্টি বা টোরি পার্টির এমপি ছিলেন খেলোয়াড় থাকতে থাকতেই। তারপরে তিনি আপনি বাইরে থাকুন, প্লিজ ডিস্টার্ব করবেন না। এবার তিনি যখন এই স্ট্যানলি জ্যাকসন টোরি পার্টির এমপি ছিলেন, তারপরে তাকে বাংলায় গভর্নর করে পাঠানো হয়। কনভোকেশনের দিন বীণা দাস সেই দুঃসাহসী কাজ করেন, তিনি স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর 5টা গুলি করেন, একদম খুব কাছাকাছি জায়গায় গিয়ে। কিন্তু জ্যাকসন তার কিছুদিন আগেও তার শেষ টেস্ট সেঞ্চুরি করেছেন, অসম্ভব রিফ্লেক্স, 5টা গুলি তিনি ডাক করে ফেলেন, একটা গুলিও তার গায়ে লাগেনি। এবং বীণা দাস ধরা পড়ে যান স্বাভাবিকভাবে মঞ্চে। বীণা দাসের 9 বছরের জেল হয়। জ্যাকসন মারা যাননি, কিন্তু বাংলার গভর্নর তাকে হত্যা করবার ষড়যন্ত্রে বীণা দাসের 9 বছরের জেল হয়। বেণীমাধব দাস একটা বিবৃতি দিয়েছিলেন যে আজ অব্দি আমার জীবনে আমার মেয়ে আমাকে সব থেকে বেশি গর্বিত করেছে। তা এই বেণীমাধব দাসের কথা আমি এই কারণে উল্লেখ করছি, কারণ এরকম বহু মানুষের সরাসরি প্রভাব সুভাষ বোসের ওপর ছিল। তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কথা বলি, কিন্তু বেণীমাধব দাসের যে প্রভাব, এবং সেই প্রভাব সুদূর প্রসারী প্রভাব। এবার ধরুন আমি শুরুতে যে কথা বলছিলাম, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে দেশনায়ক, তো অন্য কেউ বলেননি, রবীন্দ্রনাথ বললেন। রবীন্দ্রনাথ সুভাষ বসুকে দেশনায়ক শুধু বললেন নয়, তিনি তার একটা অত্যন্ত বিখ্যাত রচনা
সুভাষ বসুকে উৎসর্গ করলেন। এই সুভাষ বসুকে যখন উৎসর্গ করছেন তিনি, এই উৎসর্গ করবার যে ইতিহাস তিনি লিখছেন, শান্তিনিকেতন মাঘ 1345, কল্যাণীয় শ্রীমান সুভাষচন্দ্র, স্বদেশের চিত্তে নূতন প্রাণ সঞ্চার করবার পুণ্যব্রত তুমি গ্রহণ করেছ, সেই কথা স্মরণ করে তোমার নামে তাসের দেশ নাটিকা উৎসর্গ করলুম। শান্তিনিকেতন মাঘ 1345, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং যদি তাসের দেশ দেখেন, কি গান দিয়ে তাসের দেশ শুরু হলো। এই গানটা খুব পপুলার গান, ছোট বাচ্চারা দেখবেন ফাংশন হয়, এই গানটা সব থেকে বেশি ব্যবহার হয় নাচ করবার জন্য। সব জায়গায় একদম বাচ্চারা যখন নাচ শেখে, এটা বেসিক গান যার সঙ্গে নাচ হয়। এই গানটা রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং গানের শব্দগুলো আপনারা সবাই জানেন গানটা। আমি গানের মধ্যেখানের কতগুলো শব্দ, কারণ রবি ঠাকুর পরবর্তীকালে বলেছেন যে এই ছেলেটাকে দেখে আমার এই শব্দগুলো সব এই ছেলেটাকে দেখে, এই নাটকে 3টে বিখ্যাত গান রয়েছে, অনেক গান রয়েছে, কিন্তু 3টে গান একদম স্পেসিফিক লড়াইয়ের গান। এই যে প্রথম গানটা যা দিয়ে শুরু হয়েছিল, তাসের দেশ, খরবায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাওখানি বাইয়। আপনি যদি গানটার নিচের দিকে চলে আসেন, রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং রবীন্দ্রনাথ ঠিক এই জায়গাটুকুর কথাই উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ লেখেন সুভাষ বসুকে মনে করে, সুভাষ বসুকে নিয়েই এই শব্দগুলো লেখা হয়। রবীন্দ্রনাথ পরে বলেন, তিনি লিখেছিলেন, যদি মাতে মহাকাল উদ্দাম জটাজাল, ঝড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল, হইও নাকো কুণ্ঠিত তালে তার দিয়তাল, জয় জয় জয়গান গাইও, হাই মারো মারো টান হাইও। ইংল্যান্ডে একটা কাগজে এই তাসের দেশ বেরোবার পর লেখা হয় যে আমাদের দেশেও ঠিক এরকম ভাবে এক বিখ্যাত কবি রবীন্দ্রনাথকে ইংরেজরা সবসময়, আমরা এই চর্চা করি না, কিন্তু পশ্চিমের যত বুদ্ধিজীবী আছেন, পশ্চিমের দার্শনিকরা রবীন্দ্রনাথকে একজন সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবেই স্বীকৃতি দেন। এমনকি তিনি যখন নোবেল পেয়েছিলেন, নোবেল পাওয়ার সময় নোবেল কমিটিও বলেছিল, an accomplished musician, an artist, an electric philosopher and a passionate political activist। এই যে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, যিনি এইরকম তাসের দেশ উৎসর্গ করলেন সুভাষ বসুকে, তাকে দেশনায়ক বললেন। এবং তারপর যদি বাকি দুটো গানের দিকেও দেখেন, বাকি দুটো গানের দিকে দেখলে দেখা যাবে সেই দুটো গানও, সে দুটো সুভাষ বসু, মানে গোটা নাটকটাই যেহেতু সুভাষ বসুকে উৎসর্গ করা, তাসের দেশে ব্যবহৃত হলো, আমরা নতুন যৌবনেরই দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, এ কথা তিনি লিখলেন। এবং খরবায়ু বয়বেগের মতো গুরুত্বপূর্ণ গান দিয়ে যে নাটকের শুরু হয়েছিল, সেই নাটক রবীন্দ্রনাথ শেষ করলেন। এটা মনে করা হয় যে স্বাধীনতার লড়াইয়ে রবীন্দ্রনাথের অন্যতম গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন। রবীন্দ্রনাথ লিখলেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। এই যে বাঁধ ভাঙার কথা যখন রবীন্দ্রনাথ লিখছেন, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বন্দি প্রাণমন হোক উদাও, শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দাম কৌতুক, ভাঙনের জয়গান গাও। পৃথিবীর কবি তখন ভাঙনের জয়গানের ডাক দিচ্ছেন এবং সরাসরি না হলেও তিনি সুভাষ বোসের যে লড়াই, সেই লড়াইকে, কেন এই নাটক তিনি সুভাষ বোসকে উৎসর্গ করেছেন, নাটক শেষ করছেন, বলছেন ভাঙনের জয়গান গাও। এই ভাঙনের জয়গানের মধ্যে একটা বড় পলিটিক্যাল মেসেজ রয়েছে। এবং তারপর বলছেন, জীর্ণ পুরাতন জাগ ভেসে যাক, জাগ ভেসে যাক, জাগ ভেসে যাক, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক, ভয়ে করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে দুর্দারো বেগে ধাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও। তাসের দেশ শেষ হচ্ছে। আমি আমাদের কলকাতা শহরে একটা ছবিটা আমরা জানি না কেন হারিয়ে গেছে, কিন্তু যারা এই নিয়ে চর্চা করেন, হতে পারে ব্রিটিশরা সেই সময় ছবিটা যা হয়তো ছাপা হয়েছিল, সেই ছবিটাকে ব্রিটিশরা পছন্দ করেনি। আমি সেই ছবির উল্লেখ করব। এই যে ছবিটা 1940 সালে কলকাতায় ক্যালকাটার রাইজিং আর্ট কটেজ বলে একটা দোকানে একজন শিল্পী, ব্রিটিশ শিল্পী, এই ছবিটা এঁকেছিলেন। এই ছবিটার ইংরেজি নাম হচ্ছে মাদার্স ডেলিভারেন্স ফ্রম বন্ডেজ, বন্ধন থেকে মাকে মুক্তি দেওয়া। ভারত মায়ের একটা ছবি।
আপনি এইটা লিখে ইন্টারনেটে সার্চ দিলে ছবিটা দেখতে পাবেন। ছবিটা পপুলার ছবি। এটাকে বলতো ক্রোমোলিথোগ্রাফ আর্টওয়ার্ক, এক ধরনের আর্টওয়ার্ক ইউরোপে তৈরি হয়েছিল। সেই ছবি আমাদের পটের সঙ্গে তার একটা আশ্চর্য রকমের মিল ছিল। এই ক্রোমোলিথোগ্রাফ আর্টওয়ার্কে ক্যালকাটা রাইজিং আর্ট কটেজে মাদার্স ডেলিভারেন্স ফ্রম বন্ডেজ 1940 সালে বেরোলো। অদ্ভুত একটা ছবি। তাতে দেখা যাচ্ছে যে ভারত মাতা 3 জন লোককে 3টে উপহার দিচ্ছেন। ছবির যদি আমার সামনে ছবিটা থাকে তাহলে আমার বাঁদিকে দেখা যাচ্ছে ভারত মাতা তার একটা হাত দিয়ে একটা চরকা গান্ধীজিকে দিচ্ছেন। ছবিটার ডান দিকে আমার ডান দিকে মানে ভারত মাতার বাঁ হাত দিয়ে বাঁ প্রান্তে দেশের জাতীয় পতাকা, স্বাধীনতার লড়াইয়ের যে তেরঙ্গা পতাকা, সেটা জওহরলাল নেহেরুকে দিচ্ছেন। এবং আরেকটা হাত দিয়ে একটা তরোয়াল, সেটা সুভাষ বসুকে দিচ্ছেন। এখন এই ছবিটা নিয়ে বিতর্ক হয়েছে অনেক, কিন্তু ছবিটা হচ্ছে ইউনিটি অফ ইন্ডিয়ার ছবি। কেন ইউনিটি অফ ইন্ডিয়া? এই ছবিটাকে যখন আর্ট ক্রিটিকরা ব্যাখ্যা করেছেন, বলছেন যে ভারত মাতা গান্ধীর যে রাজনৈতিক ভাবনা, সেই ভাবনাকে স্বীকৃতি দিয়ে, এবং এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে আমাদের দেশের সব থেকে বড় মাস লিডারের নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। গান্ধীর থেকে বড় মাস লিডার, হাফ নেকেড ম্যান লিডিং ইন্ডিয়া ইন্টু দ্য থ্রেশহোল্ড অফ ফ্রিডম। সবাই, সব ধারা, যারা অগ্নিযুগের বিপ্লবী, যারা মনে করেছেন আর্ম রেভলিউশনের মধ্যে দিয়ে স্বাধীনতা আসবে, তারা সবাই অংশগ্রহণ করেছেন, প্রত্যেকের অংশগ্রহণ রয়েছে। কিন্তু এই যে বিপুল পরিমাণ মানুষ, তাদের সংগঠিত করার যে ক্যারিশমা, গান্ধীজির সেই ক্যারিশমা অস্বীকার, এবং যে কারণে আইএনএর যে ব্রিগেড, আপনি যদি ব্রিগেডগুলোর নাম দেখেন, এত মতবিরোধ গান্ধীর সঙ্গে। সুভাষ বোস ব্রিগেডের নামকরণ করেছেন গান্ধীর নামে, ব্রিগেডের নামকরণ করেছেন নেহেরুর নামে। এদের সব ট্রায়াল হয়েছে। আইএনএর ট্রায়াল হয়েছে দিল্লির লালকেল্লায় এই নেহেরু ব্রিগেডের ট্রায়াল হয়েছে, যারা ধরা পড়েছেন। গান্ধী ব্রিগেডের ট্রায়াল হয়েছে। ট্রায়াল চলতে চলতেই বম্বেতে নৌবিদ্রোহ হয়েছে। রয়্যাল ইন্ডিয়ান নেভির সৈনিকেরা তারা বিদ্রোহ করেছেন, ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। কিন্তু এই যে ছবিটা, এই ছবিটাতে দেখা গেল যে এই ছবিটা ভারতবর্ষের ঐক্যের কথা এই জন্য বলে যে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই ছিল, সেই লড়াইয়ে সবারই অংশগ্রহণ ছিল। এই যে চরকা, স্পিনিং হুইল, এই চরকা একটা বৃহৎ ধারার রাজনৈতিক আন্দোলন, গান্ধীর যে আন্দোলন, তাকে রিপ্রেজেন্ট করছিল। নেহেরুর হাতে যে পতাকাটা, সেটা হচ্ছে পলিটিক্যাল লিডারশিপ। নেহেরু একজন অসামান্য স্টেটসম্যান ছিলেন, এটা মানে কেউ, নেহেরুর কোনো নিন্দুকেও অস্বীকার করবেন না। নেহেরুর মতো স্টেটসম্যান বিরল। তো নেহেরুর হাতে পলিটিক্যাল লিডারশিপ অফ ইন্ডিয়া। আর এই যে তরোয়াল দেয়া হলো, সুভাষ বোসের যে সশস্ত্র লড়াই, যে লড়াই তিনি লড়েছিলেন, আর্ম স্ট্রাগল ফর লিবারেশন। কিন্তু আশ্চর্যভাবে এই চমৎকার ছবিটা কিছুদিন ছিল মার্কেটে, তারপর ছবিটা ধীরে ধীরে আর পাওয়া যায় না। কিন্তু ছবির কপি এখনো রয়েছে। যে কেউ ইন্টারনেটে এই যে নামটা বললাম, এটা সার্চ দিলেই গোটা ছবিটা দেখতে পাবেন। আজকেও বহু জায়গায় ছবিটা ব্যবহৃত হয়েছে। এখন এই যে একের পর এক ঘটনা ঘটছিল, একের পর এক ঘটনা যা সেই সময় ঘটে চলেছে, সেই ঘটে চলার ঘটনা, এবং ধরুন কলকাতার উপকণ্ঠে যে সুভাষগ্রাম বলে যে জায়গা রয়েছে, সেখানে জানকীনাথ বসুদের যে আদি বাড়ি, সুভাষচন্দ্র সেখানে গেছেন, অনেকবার গেছেন। 3 বছর গেছিলেন 30-এর দশকে, 3 বছর দুর্গাপুজোর সময় গিয়ে এটা ফিল করেছিলেন যে এটা একটা চমৎকার জায়গা। মানে এখানে বেশ কিছু গোপন মিটিং করা সম্ভব। 1928 সালে কলকাতা শহরে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন, সেই অধিবেশনের সময় তিনি বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিলেন। সুভাষচন্দ্রের হাতে তৈরি হয়েছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স। কংগ্রেসের অধিবেশন শেষ হয়ে গেলেও এই বেঙ্গল ভলেন্টিয়ার্স, ব্রিটিশদের দস্তাবেজে পাওয়া যায় যে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে বেঙ্গল ভলেন্টিয়ার্স গোটা ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে হাহাকার তৈরি করেছিল। আচ্ছা, আমি অনুরোধ করব হাত জোর করে, করজোরে, যাদের অন্য জরুরি কাজ আছে, ফোনে কথা বলার আছে, দেখুন আমি একজন থাকলেও বলবো গোটাটা, প্লিজ দয়া করে ভেতরে কথা বলবেন না। শুনতে ভালো না লাগলে বাইরে চলে যান। কিন্তু কথা বললে এই ধরনের, এটা তো নর্মাল বক্তৃতা নয়, এই ধরনের আলোচনা করতে অসুবিধা হয়। আমি 2 মিনিট নয় অপেক্ষা করছি, আপনারা যাদের চলে যাওয়ার চলে যান, আমি তারপর বলবো।
যিনি কথা বলছেন আমি হাত জোর করে বলছি বাইরে চলে যান, কোনো সমস্যা নেই। এখন এই যে বেঙ্গল ভলেন্টিয়ার্স বা এই যে সুভাষ গ্রামে সুভাষ বোসদের যে বাড়ি, ওটার নামটাই সুভাষ গ্রাম হয়েছে। 1911 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাচক্রে একদিন ওখান দিয়ে আসার সময় এই বাড়িটির ভগ্নদশা দেখে এই বাড়িটিকে হেরিটেজ কমিশনের আওতাভুক্ত করেন, ফান্ড অ্যালোকেটেড হয়, বাড়িটা এখন সংগ্রহশালা হয়েছে। এই বাড়িটার ইতিহাস হচ্ছে যে বেঙ্গল ভলেন্টিয়ার্স, ব্রিটিশদের বিরুদ্ধে বেঙ্গল ভলেন্টিয়ার সুভাষ বোস এটা শুরু করেছিলেন, তারপরে নেতৃত্ব দীনেশ গুপ্ত এটার সর্বাধিনায়ক হন। তারপরে দীনেশ গুপ্তর মৃত্যুর বদলা নেওয়ার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা একের পর এক সশস্ত্র হত্যাকাণ্ড সংগঠিত করেন। দীনেশ গুপ্ত যেদিন ফাঁসি হয় তার 24 ঘন্টার মধ্যে মেদিনীপুরের কুখ্যাত জেলা শাসক জেমস পেডিকে গান ডাউন করা হয়। একেবারে সেই এখনো মেদিনীপুরের সেখানেই ডিএম এর অফিস, যেখানে সন্ধ্যেবেলা 7:30টার সময় জেমস পেডিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিমল দাশগুপ্ত আর জ্যোতিজীবন ঘোষ তারা হত্যা করেছিলেন। 1931 সালে জেমস পেডি খুন হলেন, আরেকজন সাহেব জেলা শাসক হয়ে এলেন, পরের বছর তিনিও খুন হয়ে গেলেন। আরেকজন কেউ আসতে চাইছে না, একজন ডাকাবুকো সাহেব দারুণ ফুটবলার, তিনি এলেন। প্রথমে জেমস পেডি, তারপরে সিমসন, আর তারপর ববি বার্জ। এই বার্জ যখন এলেন, বার্জকে ঘিরে রয়েছে সিকিউরিটিটা, কোনোভাবে বার্জ পর্যন্ত পৌঁছানো যাবে না। বার্জ কলকাতা থেকে মোহামেডান ক্লাবকে নিয়ে গেছেন, মেদিনীপুরের মাঠে খেলা হবে। 8 জন তরুণ বিপ্লবী, সব থেকে কম যার বয়স 18.5 বছর, সব থেকে বেশি যার তার 19 বছর 1 মাস, এরা ওই খেলার মাঠেই ববি বার্জকে গান ডাউন করলো। 31, 32, 33 বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা তারা 3 জন ব্রিটিশ জেলা শাসককে হত্যা করেছিল। এবং তারপর আমাদের দেশের ভৌগোলিকভাবে সব থেকে বড় অবিভক্ত জেলা মেদিনীপুরে আর কোনোদিন 47 সাল অব্দি কোনো ইংরেজ জেলা শাসক শ্বেতকায় কোনো ব্রিটিশ আর মেদিনীপুরের জেলা শাসক হয়ে আসেননি। এই 3টে হত্যাকাণ্ড হওয়ার পর যারা জেলা শাসক হয়েছেন তারা সবাই ভারতীয়, অশ্বেতকায়, সাদা চামড়ার নন। এখন এইরকম সুদূর প্রসারী প্রভাব, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আমি এই ঘটনাগুলোর মধ্যে যেতে গেলে অনেকটা বিস্তৃত সময় লাগবে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে, দুর্ভাগ্য হচ্ছে যে সুভাষ বোস, ধরুন এই সুভাষ বোসের যে ফাইল, এই মোদি দেশের প্রধানমন্ত্রী, তিনি বারবার বলেছেন আমরা ক্ষমতা এলে সমস্ত ফাইল ডিক্লাসিফাই করব। কিছু লোক দেখানো ডিক্লাসিফিকেশন হয়েছে, কিন্তু কেন এখনো ভ্লাদিমির পুতিনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে একটা বড় অংশের ফাইলের ডিক্লাসিফিকেশন নিয়ে কথা হচ্ছে না? কেন সেগুলো পাবলিক হচ্ছে না? যেহেতু একটা মতামত রয়েছে, সেই মতামতের মান্যতা এবং যে দাবি সুভাষ বোসের কন্যা তুলছেন যে ডিএনএ পরীক্ষা, এই ডিএনএ পরীক্ষা করতে কোনো সমস্যা নেই, আসলে সুভাষ বসুকে ব্যবহার করা। ধরুন পরাক্রম দিবস, আজকে বক্তৃতা করছেন, আমরা তো বুঝতেই পারছি না যে আর 23শে জানুয়ারি দেশের স্বাধীনতার লড়াইয়ে এরকম যার ভূমিকা, তার জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করতে বিজেপির কোথায় সমস্যা হচ্ছে? কোথাও মনে হচ্ছে যে সুভাষ বসু এজেন্ডা হয়ে যাচ্ছেন, রাজনীতির এজেন্ডা করার চেষ্টা হচ্ছে। এবং আমাদের রাজ্যে আপনারা জানেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমিও গতকাল সেখানে ছিলাম যেখানে ওনার কর্মসূচি হচ্ছে, আজকে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে তিনি কর্মসূচি করেছেন। গোটা রাজ্যে সাইরেন বাজিয়ে, শঙ্খ বাজিয়ে সেই কর্মসূচি হয়েছে। এবং বিশেষ করে আমায় একজন অনুরোধ করছিলেন, আমি তখন গত টার্মে যখন এমপি ছিলাম 2019 সালের অগাস্ট মাসে একটা প্রশ্ন করেছিলাম যে আন্দামান সেলুলার জেলে কতজন দু পর্যায়ে আন্দামান সেলুলার জেলে কতজন বিপ্লবী ছিলেন আর তাদের মধ্যে বাংলার মানুষ কতজন। তো উত্তর এসেছিল যে 585 জন ছিলেন, তার মধ্যে বাংলার 398, অবিভক্ত বাংলার। যদিও আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সংখ্যাটা 585 নয়, কারণ এই 585-র মধ্যে এমন একজন ছিলেন যিনি তার ওই জেল জীবনে 4 বার ব্রিটিশদের কাছে ক্ষমা ভিক্ষা করে মুচলেকা দিয়েছিলেন। সমস্ত মুচলেকাগুলো পাবলিকলি ইংল্যান্ডে ডিসপ্লে করা আছে, পাওয়া যায় মুচলেকায় কি লিখেছিলেন। যা লিখেছিলেন গোটাটাই টাঙানো আছে মিউজিয়ামে। স্বাভাবিকভাবে আমি সেই 585-র মধ্যে তাকে ধরি না, তাই আমার কাছে সংখ্যাটা 584। এই 584-র মধ্যে 398 জন ছিলেন অবিভক্ত বাংলা, আর আরো এরকম 37 জন ছিলেন যারা হয়তো ইউনাইটেড প্রভিন্সের থেকে জেলে গেছেন কিন্তু আদপে বাঙালি। তো এই যে দেশের স্বাধীনতার লড়াইয়ে সুভাষ বসুদের যে ধারা, সেই ধারায় যে বিপুল পরিমাণ রক্ত দেওয়া হয়েছে,
আমি সকালবেলা একটা কর্মসূচিতে গেছিলাম, ইন্ডিয়ান আর্মির অফিসাররা এসেছিলেন, সেখানে তাদের সঙ্গে কথা হচ্ছিল। আমি তাদের বললাম যে দেখুন, মানে এই যে যারা এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন, এদের অধিকাংশ মানুষেরই কারুর অমরত্বের বাসনা ছিল না। অমরত্বের বাসনা নিয়ে কেউ হচ্ছে দেশের জন্য প্রাণ দেননি, এবং আমরাও তাদের হচ্ছে যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা দিতে কোনো রকম কার্পণ্য, মানে তাদের ভুলে যেতে কোনো রকম কার্পণ্য করিনি। তারা তলিয়ে গেছেন বিস্তৃত অতলে। বিপ্লবীদের বিপ্লবী বাঘা যতীনের এমন সব রিক্রুটমেন্ট ছিল যারা কোনোদিন ছবি তোলেননি, আইডেন্টিফাইড হয়ে যাবেন বলে, এরকম রিক্রুটমেন্ট সমস্ত ছিল। বাঘা যতীন অবিভক্ত নদিয়া জেলার মানুষ ছিলেন, অবিভক্ত নদিয়ার তার জন্ম হয়েছিল। তিনি আমাদের, এটা মনে করে ব্রিটিশরা বলে যে আমাদের দেশে এরকম একটা লোক থাকলে জীবদ্দশায় আমাদের দেশের সব থেকে বিখ্যাত যে জায়গা ট্রাফালগার স্কোয়ার, যেখানে সব থেকে উঁচু মূর্তি হচ্ছে হোরাসিও নেলসনের, তার থেকেও বড় মূর্তি বাঘা যতীনের বসানো হতো জীবদ্দশায় যদি এই লোকটা আমাদের দেশে জন্মাত। এটা লিখেছেন চার্লস টেগার্ট, কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার। যখন তাকে, একমাত্র টেগার্টকে কখনো হত্যা করা যায়নি, সমস্ত চেষ্টা বিফলে গেছে। তারপর তিনি যখন প্রমোশন পেয়ে ইসরায়েলে গেলেন, ইসরায়েলে গিয়ে তিনি লিখেছিলেন বাঘা যতীন সম্পর্কে যে আমি এই লোকটির মতো বীর আমার জীবনে দেখিনি। আর তারপর লিখেছিলেন যে বেঙ্গল রেভলিউশনারিজ আর দ্য মোস্ট সেলফলেস ক্রিচার্স আই হ্যাভ এনকাউন্টার্ড ইন মাই হোল লাইফ। এই যে বাংলার যে বিপ্লবী ধারা, এবং আমি যার কথা, সুভাষ বোসের কথা বলতে গিয়ে আমার মনে হয় বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই সেই ছেলেটির কথা বলা উচিত। ধরুন একজন ভদ্রলোক, ভালো ডাক্তার, বাঘা যতীন তাকে বলছেন, নদিয়া জেলারই লোক আদপে, বাঘা যতীন বলছেন যে না, তুমি গুলি চালাবে না, তুমি কাউকে মারবেও না, তোমার অন্য বড় কাজ আছে, কারণ আমাদের মধ্যে আয়ারল্যান্ডে তিনি অপারেট করবেন। বারুইপুরে তার চেম্বার, এতই নামডাক একেবারে সুন্দরবন পর্যন্ত, অবিভক্ত 24 পরগনার সুন্দরবন অব্দি তিনি হচ্ছে ডাক্তারি করতে যান। সাতকড়ি বন্দ্যোপাধ্যায় ধন্বন্তরী ডাক্তার, বারুইপুরে তার ফাঁসির আদেশ দিয়েছিলেন। সেই জাজের নাম হচ্ছে র্যালফ রেনল্ডস গার্লিক। গার্লিক হচ্ছে ইংরাজিতে গার্লিক আর বাংলায় রসুন। তাই বেঙ্গল ভলেন্টিয়ার্সের বিপ্লবীরা ঠিক করলো যে রসুন বদলা সংগঠিত হবে। তা সাতকড়ি বন্দ্যোপাধ্যায়কে বলা হলো যে রসুন বদলা সংগঠিত করতে গেলে এমন একজন কাউকে লাগবে যে ভালো জিমন্যাস্ট এবং যার কোনো ডিটেল ব্রিটিশ পুলিশের কাছে নেই। তো সাতকড়ি বাবু বললেন, একটা ছেলে অনেকদিন ধরে দেশের জন্য কাজ করতে চাইছে, আমি 2 দিনের মধ্যে নিয়ে চলে আসছি। তিনি জয়নগরে গেলেন, আমাদের দেশের অন্যতম প্রাচীন মিউনিসিপ্যালিটি, আমাদের দেশের প্রথম 5টা মিউনিসিপ্যালিটির একটা জয়নগর মজিলপুর। তো এই ছেলেটির নাম কানাইলাল ভট্টাচার্য। কানাইলাল ভট্টাচার্যের 19 বছর বয়স। কানাইলালকে সাতকড়ি বাবু বললেন যে এবার ডাক এসেছে, কাজে যেতে হবে, কিন্তু কাজটা একটু ঝুঁকিপূর্ণ, বাড়িতে কি বলবি? বললো মাকে দিয়ে ঠিক ম্যানেজ করে নেবো। আমি, সাতকড়ি বাবু বললেন বাড়িতে এই কথাটা বলে নে যে তুই যদি কোনো যোগাযোগ না করিস বা না ফিরিস, অন্তত 6 মাস যেন বাড়ির লোক তোর খোঁজ না করে। বাড়িতে তার বড় দাদা ছিলেন না, মাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করালেন যে 6 মাস আমার কোনো খোঁজ তোমরা নেবে না, তারপর খোঁজ নেবে। কানাইলাল কলকাতায় পৌঁছলেন যে বিপুল পরিমাণ মাউজার রাইফেল বিপ্লবীরা লুট করেছিলেন। সেই মাউজার রাইফেল একটা ছাতার মধ্যে ফিট করা হলো। একজন শিখ ট্যাক্সি ড্রাইভার, ভদ্রলোক কে কেউ জানে না, ব্রিটিশ দস্তাবেজও কলকাতায় মাননীয় মুখ্যমন্ত্রী যে মিউজিয়ামগুলো করেছেন পাবলিকের জন্য এবং যে দস্তাবেজ ডিক্লাসিফাই হয়েছে তাতে সেই ব্রিটিশ পুলিশ সেই শিখ ট্যাক্সি ড্রাইভার, তার নাম জানা নেই, ছবি 2-3 রকম আঁকার চেষ্টা হয়েছে, সমস্ত অপারেশনে এই শিখ ট্যাক্সি ড্রাইভার। তিনি এদের পৌঁছে দিয়ে আসতেন, তারপর চলে যেতেন। সেদিন তিনি অপেক্ষা করছেন, গাড়িতে স্টার্ট দেয়া রয়েছে, কালো হলুদ রঙের ট্যাক্সি, পুরনো। কানাইলাল ভট্টাচার্য এজলাসে গেছেন আলিপুরের সেই এজলাস এখনো বসে, যেখানে কানাইলাল গার্লিক এসে বসেছেন। কানাইলাল অতি উৎসাহে, তাকে বলা ছিল যে একটা গুলি তিনি করবেন ওপরে করে, ভল্ট দিয়ে গার্লিকের সামনে যাবেন, গার্লিককে একটা গুলি করবেন, 2টো গুলি, 4টে গুলি হাতে থাকবে, 4টে গুলি খরচ করে, কারণ যে এজলাসে হচ্ছে তার থেকে রাস্তা একটু দূরে, বেরিয়ে চলে আসতে পারবেন। উত্তেজনার বশে কানাইলাল ভট্টাচার্য 2টো গুলি ওপরে ফায়ার করে ফেললেন। করার কথা একটা, 2টো গুলি ফায়ার হলো, বাকি 4টে রয়েছে। 2টো ভল্ট মেরে সোজা গার্লিকের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সেখানে উত্তেজনার বশে একেবারে মাথার মাঝখানে, কপালের মাঝখানে 3টে গুলি করলেন। 5টা গুলি শেষ হয়ে গেল। গার্লিক প্রথম গুলিতেই মরে গেছেন।
এবার কানাইলাল ফিল করলেন, বুঝতে পারলেন যে একটা গুলি রয়েছে উল্টো দিক থেকে, এবার বাইরে থেকে গুলি চলতে শুরু হয়েছে। কানাইলাল একটা গুলি চালালেন, একটা গুলি লাগলো, কিন্তু তিনি বুঝলেন যে আর কোনো উপায় নেই। তিনি তখন সাইনাইডের যে ক্যাপসুল তার কাছে ছিল, সাইনাইডটায় কামড় দিলেন। এবার ব্রিটিশ পুলিশ দেখলো যে পকেটের মধ্যে একটা চিরকুট রয়েছে, চিরকুটে লেখা রয়েছে, দীনেশ গুপ্তর হত্যার বদলা নেওয়া হইল, ইতি ভবদীয় বিমল দাশগুপ্ত। বিমল দাশগুপ্ত জেমস পেটিকে মেরে তখন পালিয়ে গেছেন, বিমল দাশগুপ্তর খোঁজ নেই। ব্রিটিশ মনে করলো, ব্রিটিশরা, যে বিমল দাশগুপ্ত তাহলে মারা গেছে, বিমল দাশগুপ্তর খোঁজা বন্ধ হয়ে গেল, কুম্বিং অপারেশন। বিমল দাশগুপ্ত সেফ প্যাসেজ পেয়ে গেলেন। পরে যখন 2 বছর বাদে বিমল দাশগুপ্ত ধরা পড়েন, তখন প্রশ্ন তৈরি হলো যে তাহলে যে মারা গেছে সে কে? বেঙ্গল ইন্টেলিজেন্স ক্রিমিনাল গেজেটে 5,000 টাকা, 1931-32-33 সালে 5,000 টাকা কোনো মামুলি ব্যাপার নয়, 5,000 টাকার পুরস্কার, মৃতদেহের ছবি সহ, যে এই লোকটি কে। কারণ ব্রিটিশ পুলিশ তখন তো বুঝতে পারছে বিমল দাশগুপ্ত নয়, 2 বছর ধরে মনে করেছে বিমল দাশগুপ্ত। এই যে কে আগে প্রাণ করিবেক দান লাগিতার কারাকারি, অমরত্বের প্রত্যাশা নেই, ইতিহাস মনে রাখবে এরকম কোনো বাসনা নেই, প্রাণ দিচ্ছেন, উল্টে পকেটে লেখা থাকছে অন্য একজনের নাম, যাতে সেই বিপ্লবী যাকে তিনি চেনেনও না, তিনি যাতে অনেকটা সেফ প্যাসেজ পেয়ে যেতে পারেন। এখন আমরা যে কথা বলছিলাম, যে আমরা এদের বিস্মৃত হতে কোনো চেষ্টার বাকি রাখিনি, কোনো কার্পণ্য করিনি এদের স্বীকৃতি না দিতে। আর এদেরও যেহেতু অমরত্বের বাসনা ছিল না, এরকম অসংখ্য মানুষ যারা দেশের জন্য লড়েছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। এই ছবি নিয়ে কানাইলাল ভট্টাচার্যের বাড়িতে তার মার কাছে কেউ একজন দেখেছেন, কলকাতায় নিয়েছেন, বলছেন তোমরা তো বড় লোক হয়ে যাবে, 5,000 টাকা পুরস্কার পাবে। পুলিশ পৌঁছলো, মা, ছেলেটির মার নাম কাত্যায়নী দেবী, তিনি বললেন যে না, একে আমি চিনি না। এগুলো দস্তাবেজে রেকর্ডেড রয়েছে। পরবর্তীকালে জয়নগরের একজন লোক এই 5,000 টাকার লোভে কানাইলালের ডিটেলস ব্রিটিশদের কাছে দিয়েছিল, তখন এটা পাবলিক হয়, বেঙ্গল ইন্টেলিজেন্স ক্রিমিনাল গেজেটে। এখন এটা পাবলিক ডিসপ্লেতে রয়েছে, গোটা গেজেটটা। এখন এরকম অসংখ্য টুকরো টুকরো ঘটনা রয়েছে। আজকে সুভাষ বসুর জন্মদিনে এই ঘটনাগুলো এই কারণে প্রাসঙ্গিক, কারণ এই যে লড়াই, ব্রিটিশ বিরোধী লড়াই, এবং এটা একটা অসম লড়াই। এই অসম লড়াই যারা লড়েছেন, এই অসম লড়াই এই অসম লড়াইয়ের, ধরুন গান্ধী সবসময় বলতেন, মনে করতেন যে ডু অর ডাই, এটা বিতর্ক, গান্ধী মনে করেছেন ডু অর ডাই। সুভাষ বসুরা বা প্রকৃতপক্ষে এই থিওরির যিনি জনক, মাস্টারদা সূর্য সেন, গান্ধীর সঙ্গে বিরোধিতা করে বলেছেন এ লড়াই লড়তে গেলে ডু অর ডাই হতে পারে না, হবে ডু অ্যান্ড ডাই। এই লড়াই লড়তে গেলে মৃত্যু অনিবার্য। চট্টগ্রামের অস্ত্রাগার দেখবেন ব্রিটিশরা লেখে চিটাগং আর্মারি রেড। যে অস্ত্রাগার লুণ্ঠন কেন হতে যাবে? আমার দেশের জিনিস, আমি দখল করেছি, ওটা বিদ্রোহ, চট্টগ্রাম যুব বিদ্রোহ, ওটার সঙ্গে আর্মারি রেডের কোনো গল্পই নেই। এই যে বলে সিপাই মিউটিনি, 1857 সালে সিপাই মিউটিনি, কেন, কিসের মিউটিনি? ভারতবর্ষের স্বাধীনতার প্রথম লড়াই, 1757, ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। বাহাদুর শাহ জাফরকে যখন একটা খাঁচার মধ্যে তোলা হয়েছে দিল্লিতে, বাহাদুর শাহ জাফর ক্ষীণ কণ্ঠের, সেই মুঘল সম্রাট, শেষ সম্রাট, বাইরে দাঁড়ানো জনগণের উদ্দেশ্যে কোন রকমে বলছেন, গলা দিয়ে প্রায় আওয়াজ বেরোচ্ছে না, বলছেন যে জব তলক, উনি ওনার ভাষায় বলছেন। যারা ওখানে, সেই গাড়িটার বাইরে একটা ঘোড়ার গাড়ি, প্র্যাকটিক্যালি একটা খাঁচা আর কি, সেখানে বাহাদুর শাহ জাফরকে পোড়া হয়েছে। আমি বাহাদুর শাহ জাফরের কথা এই কারণে বলছি, সুভাষ বোস যখন পৌঁছেছিলেন, প্রথম বাহাদুর শাহ জাফরের সমাধিতে গিয়ে বিপুল পরিমাণ গোলাপ যখন সুভাষ বসু রাখছেন, তখন সেই বাহাদুর শাহ জাফরের শেষ কথাগুলো, সেই মহাবিদ্রোহের পর বাহাদুর শাহ জাফর যখন ধরা পড়েছেন, জব তলক বু का खुशबू बू रहेगी, जब तलक ईमान की, तब तलक लंदन तक चलेगी तेग हिंदुस्तान की। মুদ্রা কথা হচ্ছে যে আমার শরীরে যতক্ষণ ইমানের খুশবু থাকবে, ততক্ষণ পর্যন্ত লন্ডন পর্যন্ত ভারতবর্ষের লড়াইয়ের যে যাত্রা, সেই যাত্রা চলতেই থাকবে। এখন এই ধরনের অসংখ্য টুকরো টুকরো ঘটনা যা মালার মধ্যে একত্রিত করে দেশের স্বাধীনতা, নিশ্চিতভাবে এই দেশের স্বাধীনতা আমাদের, আমি নেতাজির একটা লেখা পড়ছিলাম, নেতাজি কলকাতায়
খুব পাওয়ারফুল স্পিকার ছিলেন। কলকাতায় একবার আরএসএস কে প্রবল আক্রমণ করেছিলেন, আরএসএস কে আক্রমণ করার কথা কারণ ছিল হিন্দু মহাসভা আক্রমণ করেছিলেন, বলেছিলেন সন্ন্যাসীর গেরুয়া বসন পরে ত্রিশূল নিয়ে কিভাবে ভোট চাইছে এরা, এদের বিরোধিতা করতে হবে, এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই। ধর্ম বলেনি ত্রিশূল নিয়ে ভোট চাইতে যেতে হবে, গেরুয়া পরে ভোট চাইতে যেতে হবে। এবং বারবার তার বিভিন্ন লেখায়, বিভিন্ন বক্তৃতায় এই আজাদিন রেডিওর যে বিভিন্ন সম্প্রচার, এই সম্প্রচারগুলোতে যে ভারতবর্ষের কথা, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বারবার যা ফুটে উঠেছে, আজকে দাঁড়িয়ে যখন সংবিধান আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত, গণতান্ত্রিক কাঠামো আক্রান্ত, সাংবিধানিক কাঠামো আক্রান্ত, তখন সুভাষ বসুদের প্রতি প্রকৃত সম্মান জানাবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে যে সংবিধানের জন্য যে লড়াই, গণতন্ত্রের লড়াই, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের লড়াই, সাংবিধানিক কাঠামোর লড়াই, এই লড়াইগুলোকে যদি শক্তিশালী করা যায়। কারণ ভারতবর্ষের সংবিধান সবসময় এটা মনে করেছে, আমাদের সংবিধান, আমাদের সভ্যতা কয়েক হাজার বছরের সভ্যতা। পৃথিবীতে দুটো সভ্যতা আছে যেগুলো বলা হয়, ইতিহাসবিদরাই বলছেন, তা আমাদের কথা নয়। দেয়ার আর টু কন্টিনিউইং সিভিলাইজেশনস ইন দ্য ওয়ার্ল্ড, একটা আমাদের সভ্যতা আর একটা চীনের সভ্যতা। হোয়াং হো আর ইয়াং সিকিয়াং এর ধারে চীনের মাটিতে যে সভ্যতা মাথা তুলেছিল, আর এখানে সিন্ধু নদের অববাহিকায় যে সভ্যতা মাথা তুলেছিল, ইতিহাসবিদরা বলেন যে এই দুটো সভ্যতাই হচ্ছে অনলি টু কন্টিনিউইং সিভিলাইজেশনস ইন দ্য ওয়ার্ল্ড। এই যে কন্টিনিউইং সিভিলাইজেশন আমাদের দেশে, ধরুন ইতিহাসের পাতায় আমরা সবাই পড়েছি 7, 8 বা 6 ষোড়শ মহাজনপদের কথা। এই 16টা যে মহাজনপদ, এর মধ্যে এমন দুটো জনপদ ছিল সবার ভোটাধিকার ছিল না, মহিলারা ভোট দিতে পারতেন না, বা কিছুটা অর্থনীতির ভিত্তিতে ভোটাধিকার ছিল, 100% অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি ছিল না, কিন্তু শাসক নির্বাচিত হতেন ভোটের মাধ্যমে, ভোট দিয়ে ঠিক করা হতো শাসককে হবেন। এরকম দুটো জায়গা ছিল 16টা মহাজনপদের মধ্যে। আমাদের গণতন্ত্র এতটাই ডিপ রুটেড। নালন্দা যিনি ধ্বংস করে দিলেন আমাদের সভ্যতার, মানে সৌন্দর্য এরকমই, নালন্দা যিনি ধ্বংস করলেন পৃথিবীর, মানে সেই সময় লার্নিং এর প্রধান কেন্দ্র নালন্দা, নালন্দা একেবারে মাটির সঙ্গে মিশে গেল। যিনি মিশিয়ে দিলেন তিনি এসেছিলেন অন্য জায়গা থেকে, বখতিয়ার খিলজি। এই নালন্দা নতুন করে এখন আবার ইউনিভার্সিটি হয়েছে, অমর্ত্য সেন চ্যান্সেলর ছিলেন, বিজেপি তাকে হটিয়ে দিয়েছে। সেই সময় নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, নালন্দা ইউনিভার্সিটি আবার নতুন করে তৈরি হচ্ছে। মজা হচ্ছে আমাদের দেশের, নীতিশ কুমার যিনি নালন্দা ইউনিভার্সিটি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, সেই সময় নীতিশ কুমার যে জায়গাটায়, যে শহরে জন্মেছিলেন, সেই শহরটা নাম হচ্ছে বখতিয়ারপুর, বখতিয়ার খিলজির নামে। এটা হচ্ছে ভারতবর্ষের বিউটি। ভারতবর্ষ কখনো কোনো কিছু ইরেজ করেনি। জওহরলাল নেহরু বলতেন, ইন্ডিয়া ইজ অ্যান অ্যানশিয়েন্ট প্যালিম্পেস্ট। যে প্যালিম্পেস্ট মানে হচ্ছে, ধরুন যে জিতলো সে আগের সবকিছু মুছে দেবে, পাথরে বা কাঠের মধ্যে তার জয়গাথা খোদাই করবে। নেহরু বলেছিলেন তার ডিসকভারি অফ ইন্ডিয়ায় যে ভারতবর্ষ এরকম জায়গাই নয়, এখানে মুছে দেওয়া যায় না, সমস্ত কিছু থেকে গেছে, একটার নিচে আরেকটা থেকে গেছে, আপনি মুছে দিতে পারবেন না, মুছে দেওয়া সম্ভবপর নয়। এইরকম আমাদের যে চলমান সভ্যতা, এই চলমান সভ্যতা সবসময় ডায়লগে বিশ্বাস করেছে। গণতন্ত্রের মূল কথা হচ্ছে ডায়লগ, সেখানে মনোলগের কোনো জায়গা নেই। এবং আজকে সুভাষ বসুর জন্ম জয়ন্তীতে আমরা নিশ্চিতভাবে, আমি যে শেষ কথাটা বলে শেষ করতে চাই, সুভাষ বসু ধার্মিক ছিলেন, ধর্মে বিশ্বাসী ছিলেন। আমাদের দেশে যে নালন্দার কথা বলছিলাম, আমাদের দেশে জ্ঞান বিজ্ঞান একটা চরম পর্যায়ে পৌঁছেছিল। এই যে শূন্য, আমাদের দেশে যারা অঙ্ক করতেন তারা চরম উচ্চতায় পৌঁছেছিলেন। এটা মনে করা হয় যে আরবের লোকেরা শূন্য আবিষ্কার করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এখন এটা প্রমাণিত যে শূন্য আবিষ্কার হয়েছে এখানে, আমাদের এখানে। আমরা আবিষ্কার করেছি শূন্যের, আমাদের পূর্বপুরুষরা শূন্য আবিষ্কার করেছেন। এখন যারা শূন্য আবিষ্কার করেছিলেন তারা ভগবানে বিশ্বাস করতেন না, তারা ভগবান বিরোধী, তারা সবাই নাস্তিক। এবার যেহেতু সেই সময় ধর্ম দিয়েই সবকিছু বিচার হতো, তো যারা নাস্তিক অঙ্ক বিশারদ তারা শূন্য আবিষ্কার করেছেন। এবার যারা ভগবানে বিশ্বাস করেন অঙ্ক বিশারদ, তারা মনে করছেন তো ধর্ম ধাক্কা খেয়ে যাবে, কারণ যারা ধর্মে বিশ্বাস করেন না তারা শূন্য আবিষ্কার করেছে। এই লড়াই করতে করতে আবিষ্কার হলো ইনফিনিটির। আমি অঙ্কের ছাত্র নই, বেসিক ব্যাপারটা বুঝি যে জিরো আর ইনফিনিটি, মানে জিরো, ইনফিনিটি টেন্ডস টু জিরো আর জিরো টেন্ডস টু ইনফিনিটি, বাট বোথ ক্যানট রিচ ওয়ান অ্যানাদার। রবীন্দ্রনাথ লিখেছিলেন
আইনস্টাইন বলেছেন রবীন্দ্রনাথ সম্পর্কে, ইনফিনিটি আর জিরো সম্পর্কে বলতে গিয়ে যে উনি পৃথিবীর কবি এই জন্যেই, রবীন্দ্রনাথ বলেছেন যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তোমার মধ্যে আমার প্রকাশ তাই এত মধুর। যে সীমার মধ্যে অসীম, জিরো, ইনফিনিটি টেন্ডস টু জিরো বাট নেভার রিচেস জিরো। এখন এই জন্য ইনফিনিটি যারা আবিষ্কার করলেন তারা ধর্মে বিশ্বাসী। দেখবেন কয়েক বছর আগে তখন আমাদের দেশের পরিবেশটা অন্যরকম ছিল। গড পার্টিকেল আবিষ্কার নিয়ে পৃথিবী জুড়ে খুব হইচই হয়েছিল। গড পার্টিকেল, ঈশ্বর কণা। এখন যারা ভগবানে বিশ্বাস করেন না তারা বলেছেন কণা আছে, ঈশ্বর নেই। যারা ভগবানে বিশ্বাস করেন তারা বলেছেন কণাও আছে, ঈশ্বরও আছে। আমাদের দেশ এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং সুইজারল্যান্ডের যে ল্যাবরেটরিতে এই গবেষণা হয়েছিল সেই গবেষণায় ভারতবর্ষের তরফ থেকে একটা নটরাজের মূর্তি উপহার দেয়া হয়েছিল এবং তার নিচে, সেই নটরাজের মূর্তিটা ওখানে আছে, নিচে লেখা রয়েছে ইউনিটি অফ অপোজিটস। ভারতবর্ষ হচ্ছে ইউনিটি অফ অপোজিটস। নটরাজ একটা তাণ্ডব নাচছেন সতীর দেহ নিয়ে, 51টা টুকরো হয়ে 51 না 52টা পিঠ, এই সতীর 51 পিঠ 51টা জায়গায় টুকরো পড়বে, সেই তাণ্ডব নৃত্য করছেন, নটরাজের নৃত্য। এটা হচ্ছে ইনফাইনাইট, ভগবান নাচছেন, কসমিক তাণ্ডব ইংরাজিতে বলে, কিন্তু তিনি নাচছেন একটা শূন্যর মধ্যে। শূন্যটা হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ড, যেটা যারা ভগবানে বিশ্বাস করেন না তারা আবিষ্কার করেছেন। আর যারা ভগবানে বিশ্বাস করেন, যারা সেই তাণ্ডবের কথা বলছেন, সেই তাণ্ডবটা, নাচটা গোটাটাই হচ্ছে সেই শূন্যের মধ্যে। তাই ইউনিটি অফ অপোজিটস, ভারতবর্ষ ইউনিটি অফ অপোজিটস। নতুন করে দাঁড়িয়ে সুভাষ বসুরা ইউনিটি অফ অপোজিটস এর কথা বলেছেন, বারবার বলেছেন। এটা আমাদের দেশের মূল ধারণা। আমাদের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, তার মূল শক্তি হচ্ছে ইউনিটি অফ অপোজিটস। স্বাভাবিকভাবে সুভাষ বসুর জন্ম জয়ন্তীতে ভারতবর্ষের যে চলমান ধারা, সেই চলমান ধারার যে প্রবাহ, সেই প্রবাহ বাঁচিয়ে রাখার যে লড়াই, আমরা সবাই মিলে সেই লড়াই যদি শক্তিশালী করতে পারি, তাহলেই সেটা সুভাষ বসুর অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হবে। আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর অমলিন স্মৃতির প্রতি আরো একবার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি নীলিমেশ দা সহ গোটা কল্যাণী পৌরসভাকে ধন্যবাদ, অভিনন্দন জানাই যে কল্যাণী পৌরসভার এই সেমিনারের ফলে আমাকে গত কদিন ধরে একটু পড়াশুনো করতে হয়েছে, সুযোগ হয়েছে। আমি সেই জন্য কল্যাণী পৌরসভার কাছে কৃতজ্ঞ। এরকম সুযোগ সবসময় হয় না। এবং আপনারা সবাই যারা এতক্ষণ ধরে আমার কথা শুনেছেন, আমি তাদেরও একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা। এতক্ষণ যারা